এই ক্লাসে আমি ক্লাস 6 এর যে ইংরেজি বইটা রয়েছে তার প্রথমে যে রিভিশন লেসন রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। এই রিভিশন লেসনের সমস্ত অ্যাক্টিভিটির কোশ্চেন এবং অ্যান্সার গুলো আমি তোমাদের কিন্তু একে একে দেখিয়ে দেবো। তো প্রথমে আমি অ্যাক্টিভিটি 1 দিয়ে শুরু করছি। এই অ্যাক্টিভিটি 1 এ দেখো বলছে যে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। নিচে দেওয়া শব্দগুলোর নাম্বার পরিবর্তন করো, অর্থাৎ যেটা সিঙ্গুলার নাম্বার দেওয়া রয়েছে সেটার প্লুরাল নাম্বার লিখতে হবে, আর যেটার প্লুরাল নাম্বার দেওয়া রয়েছে সেটা সিঙ্গুলার নাম্বার লিখতে হবে। তো প্রথমে দেখো সিঙ্গুলার নাম্বারের ঘরে রয়েছে চাইল্ড। চাইল্ড মানে হলো শিশু, এর প্লুরাল নাম্বার হয়ে যাবে চিলড্রেন। চাইল্ড মানে শিশু একটি, আর চিলড্রেন মানে অনেকগুলো শিশু। এবার দেখো প্লুরাল নাম্বারের ঘরে রয়েছে মেন। মেন মানে হলো লোক, সকল বা অনেকগুলো মানুষ, আর এর একবচন বা সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে ম্যান। ম্যান মেন। এবার রয়েছে অক্স। অক্স মানে হলো ষাঁড়, তো এই অক্সের বহুবচন হয়ে যাচ্ছে অক্সেন। এবারে রয়েছে গিজ। এই গিজ মানে হলো রাজহংসী। এবার এর এর সিঙ্গুলার নাম্বারটা হয়ে যাচ্ছে গুজ। তো দেখো এবার এই গুজ থেকে হয়ে যাচ্ছে গিজ। এবার রয়েছে ডিয়ার। এই ডিয়ার এর সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ফর্ম কিন্তু একই হবে, ডিয়ার থেকে ডিয়ার, এটা কিন্তু কোনো রকমের চেঞ্জ হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি 1। এবার আমি চলে যাব অ্যাক্টিভিটি 2 তে। এইবারে অ্যাক্টিভিটি 2 তে প্রশ্নটা কি বলছে দেখো, আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোইং নাউন্স। নিচের নাউনগুলির জেন্ডার আইডেন্টিফাই করো অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্স, এবং সেগুলোকে সঠিক বক্সে লেখো। তো উপরে দেখো 11টি নাউন রয়েছে, এই 11টি নাউনকে আমাদের নিচের এই টেবিলে বা বক্সে লিখতে হবে। তো আমরা জানি যে আমাদের জেন্ডার 4 প্রকারের হয়ে থাকে। একটা হলো ম্যাসকুলাইন জেন্ডার, মানে যেটাকে আমরা বলি পুরুষ লিঙ্গ। তারপরে রয়েছে ফেমিনাইন জেন্ডার, যেটাকে বলা হয় স্ত্রীলিঙ্গ। তারপরে রয়েছে নিউটার জেন্ডার, এটাকে আমরা বাংলায় বলে থাকি ক্লীবলিঙ্গ। আর এটা রয়েছে কমন জেন্ডার, এটাকে বলা হয় উভয় লিঙ্গ। তাহলে ম্যাসকুলাইন জেন্ডার মানে হলো পুরুষকে বোঝাবে, আর ফেমিনাইন মানে স্ত্রী বা নারীদের বোঝাবে, আর নিউটার মানে যেটা ধরো নারী পুরুষ কিছুই হয় না, যেটা বস্তুবাচক সাধারণত, সেগুলোকে আমরা এখানে বুঝিয়ে থাকি। আর কমন মানে হলো নারী এবং পুরুষ উভয়কেই বোঝাতে পারে, এমনগুলো হলো কমন জেন্ডার। তো এবার আমরা একে একে এই উপরের যে নাউনগুলো রয়েছে এগুলো আমরা সঠিক ঘরে বসাবো। প্রথমে দেখো রয়েছে প্যারেন্ট। এই প্যারেন্ট মানে হলো পিতা মাতা, অর্থাৎ প্যারেন্ট বলতে আমাদের পিতা মাতা উভয়কেই বোঝায়, সুতরাং এটা উভয় লিঙ্গ বা কমন জেন্ডার, তাই আমরা এটাকে লিখে দেবো কমন জেন্ডারের ঘরে। এবার রয়েছে লায়নেস। লায়নেস মানে হচ্ছে সিংহী, অর্থাৎ লায়ন মানে হলো সিংহ আর লায়নেস মানে হলো সিংহী, এটা হয়ে যাচ্ছে ফেমিনাইন জেন্ডার, তাই আমরা এটাকে ফেমিনাইনের ঘরে বসিয়ে দিলাম। এইবারে রয়েছে ট্রি। ট্রি মানে গাছ, এটার সাধারণত কোনো লিঙ্গই হয় না, তো যেটা কোনো রকমের লিঙ্গ হয় না, সেটা পুরুষ বা স্ত্রী হয় না, সেটাকে আমরা নিউটার জেন্ডারের ঘরে লিখে দিই। তো লিখে দিলাম। এবারে দেখো রয়েছে নেফিউ। নেফিউ মানে হলো ভাইপো, মানে ভাইয়ের বা দাদার ছেলেকে বলা হয় নেফিউ। তো সেই নেফিউ মানে ভাইপো, এটা পুরুষ, তাই এটা আমরা লিখে দিচ্ছি ম্যাসকুলাইন জেন্ডারের ঘরে, অর্থাৎ পুরুষ লিঙ্গ মানে ম্যাসকুলাইন জেন্ডার। এবার হচ্ছে বুল। বুল মানে হলো ষাঁড় বা বলদ, মানে পুরুষ গরু, তাকে বলা হয় বুল। তো এটা যেহেতু পুরুষ, তাই এটা হবে পুরুষ লিঙ্গ বা ম্যাসকুলাইন জেন্ডারের ঘরে। এবার আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট। স্টুডেন্ট মানে ছাত্র হতে পারে, ছাত্রী হতে পারে, অর্থাৎ স্টুডেন্ট কথাটির দ্বারা আমরা ছাত্র এবং ছাত্রী উভয়কেই বুঝিয়ে থাকি, তাই এটা উভয় লিঙ্গ, আর একে ইংরেজিতে বলছি কমন জেন্ডার, তাই আমরা এটাকে লিখে দিলাম কমন জেন্ডারের ঘরে। এবারে রয়েছে নান। নান মানে হলো সন্ন্যাসিনী, ইনি হচ্ছেন একজন মহিলা, তাই এটাকে আমরা লিখে দেবো ফেমিনাইন জেন্ডারের ঘরে। এবার হচ্ছে টাইগার। টাইগার মানে হলো বাঘ, এটা অবশ্যই ম্যাসকুলাইন জেন্ডার। এবার রয়েছে রুম। রুম মানে হলো ঘর বা গৃহ, এটার কোনো জেন্ডার হয় না, এটা একটা বস্তুবাচক, তাই এটা হয়ে যাচ্ছে নিউটার জেন্ডারের ঘরে। এবারে আসছি আমরা হাইন্ড। এই হাইন্ড বলতে আমরা বুঝি তোমার স্ত্রী হরিণকে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ফেমিনাইন জেন্ডারের ঘরে। এবারে রয়েছে গ্লাস। গ্লাস মানে হলো কাঁচ, বা গ্লাস মানে চশমাও হয়, তো এখানে আবার গ্লাস মানে জলের গ্লাসও হয়ে থাকে, তো এটা একটা বস্তুবাচক বা এটা হলো নিউটার জেন্ডার, তো আমরা এটাকে নিউটার জেন্ডারের ঘরে লিখে দিলাম। তো এটা হয়ে গেল, তাহলে এই 11টি নাউনকে আমরা সঠিক ঘরে বসিয়ে দিলাম। এবার চলে যাব নেক্সট অ্যাক্টিভিটিতে, দ্যাট ইজ অ্যাক্টিভিটি 3A। 3 এ অ্যাক্টিভিটি। এখানে বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ সুইটেবল আর্টিকেলস। আর্টিকেল দিয়ে, উপযুক্ত আর্টিকেল দিয়ে। তো আর্টিকেল কি? আর্টিকেল হলো 3টি আর্টিকেল আছে আমরা জানি, একটা হলো এ, তারপরে একটা হলো অ্যান, এবং আরেকটা হলো দা। তো ওই এ, অ্যান এবং দা দিয়ে আমরা এই শূন্যস্থানগুলি পূরণ করব। তো প্রথমে দেখো বলছে যে দেয়ার ইজ শূন্যস্থান, তারপরে
আউল অন, তারপরে আবার শূন্যস্থান, আবার ট্রি। তো এটাতে সঠিকভাবে যদি আমরা বসাই বা বাক্যটাকে সঠিকভাবে তৈরি করি, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে এরকম, দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি। গাছটির উপরে একটি পেঁচা বসে আছে। তো আউল, আউলের প্রথমে দেখো রয়েছে ও, ওটা হলো ভাওয়েল। সাধারণত ভাওয়েল সাউন্ডের আগে আমরা অ্যান বসিয়ে থাকি, সেই জন্যই এখানে আমরা অ্যান বসিয়েছি। অবশ্যই এর কিছু ব্যতিক্রম আছে বা বিশেষ কিছু ব্যবহার আছে, সেগুলো তোমরা বিশেষভাবে জেনে নেবে আর্টিকেল এবং প্রিপোজিশন সংক্রান্ত বিভিন্ন যে সমস্ত লেসন গুলো রয়েছে বা ইউটিউবে বিভিন্ন ভিডিও পেয়ে যাবে সেখান থেকে। আর এখানে একটা নির্দিষ্ট গাছের কথা বুঝিয়েছে, তাই তার আগে আমরা কিন্তু এখানে দা বসিয়েছি। তাহলে এটা হয়ে গেল। এবার চলে যাব কোশ্চেন নাম্বার 2। রিমা ইজ, তারপরে রয়েছে শূন্যস্থান দিয়ে বলছে যে বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এইখানে দেখো বেস্ট, এই যে অ্যাডজেক্টিভটা রয়েছে এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। তো একটা অ্যাডজেক্টিভের আবার 3টে ডিগ্রি হয়, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে যেহেতু সুপারলেটিভ ডিগ্রি হয়েছে, তাই সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের দা বসাতে হবে, তাই আমরা দা বসিয়ে দিলাম। প্রসঙ্গত বলে রাখি যে সুপারলেটিভ ডিগ্রি থাকলে তার আগে দা বসবে, আর যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রির পরে দ্যান বসে, আর পজিটিভ ডিগ্রি থাকলে তার আগে একটা অ্যাজ এবং তারপরেও একটা অ্যাজ বসে। তবে অনেক ক্ষেত্রে যদি বাক্যটা না বাচক হয়, তাহলে পজিটিভ ডিগ্রি যখন আমরা ব্যবহার করি তখন আগে সো এবং পরে কিন্তু আমরা অ্যাজ লিখে থাকি। তো সেটা ডিগ্রি, মানে সেটা হলো ডিগ্রির ব্যাপার। এবার আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 3-তে। দ্য হাউস ইজ বিসাইড, তারপরে শূন্যস্থানের পরে রয়েছে গাঙ্গেজ, অর্থাৎ এখানে বলতে চাইছে যে বাড়িটা গঙ্গা নদীর পাশে। তো এই যে মানে গঙ্গা নদীর নাম এখানে রয়েছে, সেই নদীর নামের আগে আমরা বসিয়ে দেবো দা। এবং তোমরা মনে রাখবে যে যে কোনো নদীর নামের আগে দা বসবে, যেমন দা গঙ্গা, দা যমুনা, তারপরে এই থেকে শুরু করে দা সিন্ধু, দা ব্রহ্মপুত্র, যত নদী আছে সমস্ত নদীর নামের আগে তোমরা চোখ মুখ বুঝে একবারে দা বসিয়ে দেবে। এবার দেখো বলছে যে রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, তারপরে শূন্যস্থান দিয়ে বলছে গ্রেট পোয়েট। তো এখানে কি হবে, এখানে হয়ে যাবে এ দিয়ে উত্তর, মানে হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ গ্রেট পোয়েট। এইবারে অ্যাক্টিভিটি 3B, অ্যাক্টিভিটি 3B তে আমাদের বলছে দেখো যে চুজ সুইটেবল প্রিপোজিশনস, উপযুক্ত প্রিপোজিশন বেছে নাও ফ্রম দ্য হেল্প বক্স থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থানগুলি পূরণ করো। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস, কিছু অতিরিক্ত ওয়ার্ডস বা শব্দ কিন্তু রয়েছে। তো দেখো নিচে একটা হেল্প বক্স রয়েছে এবং এই হেল্প বক্সে কতগুলো প্রিপোজিশন রয়েছে, যেমন ফ্রম, তারপরে রয়েছে ইন, অ্যাট, আন্ডার, ইনটু, বিসাইড, অন। এখানে কিছু এক্সট্রা প্রিপোজিশন রয়েছে আর আমাদের এখানে 4টি শূন্যস্থান রয়েছে। প্রথমে দেখো রয়েছে সানডেজ আই গো ফর সুইমিং, বলতে চাইছে যে রবিবার গুলোতে আমি সুইমিং এ যাই, সাঁতার কাটতে যাই, এখানে হয়ে যাবে অন। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অন সানডেজ আই গো ফর সুইমিং, মানে রবিবার গুলোতে আমি সাঁতার কাটতে যাই। তোমরা মনে রেখো যে যেকোনো দিনের নামের আগে, যেমন সানডে, মানডে, যেকোনো দিনের নামের আগে অন বসে। এবারে 2 নম্বর, দ্য ফার্মার ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি, এটা হবে কৃষকটা বসে আছে, কোথায় বসে আছে, সে গাছের নিচে সাধারণত বসে থাকে, তাই এখানে হয়ে যাবে আন্ডার, আন্ডার দ্য ট্রি, আন্ডার মানে কোনো কিছুর নিচে। এবারে দ্য লেডি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ, মানে মহিলাটা দাঁড়িয়ে আছে বাস স্টপে, এটা হয়ে যাবে অ্যাট দ্য বাস স্টপ। কোন একটা নির্দিষ্ট ছোট জায়গার আগে আমরা অ্যাট বসিয়ে থাকি, যেমন অ্যাট দ্য বাস স্টপ। তারপরে যেমন অ্যাট দ্য, মানে দরজাতে ধরো তুমি দাঁড়িয়ে আছো, ঘরে প্রবেশ করার দরজার মুখে, তাহলে কি হবে অ্যাট দ্য ডোর। তুমি জানালায় কিছু একটা রেখেছো, অ্যাট দ্য উইন্ডো। এরকম ভাবে কোন একটা নির্দিষ্ট ছোট জায়গার আগে আমরা অ্যাট বসিয়ে থাকি। এবারে রয়েছে দ্য রিভার ফ্লোজ, তারপরে শূন্যস্থান দ্য ভিলেজ, এখানে বলতে চাওয়া হয়েছে যে নদীটা মানে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। তো এখানে পাশ দিয়ে ইংরেজিটা হবে বিসাইড, তাই অ্যান্সারটা হয়ে যাচ্ছে দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ। এইবারে আমরা চলে যাব নেক্সট অ্যাক্টিভিটিতে, দ্যাট ইজ অ্যাক্টিভিটি 4। এখানে বলছে যে মেক মিনিংফুল সেন্টেন্সেস, মানে অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য ফলোইং অ্যাডজেক্টিভস, নিচের অ্যাডজেক্টিভস গুলো দিয়ে। এটাকে আমরা অনেক সময় উচ্চারণ করতে গিয়ে অ্যাডজেক্টিভ বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে অ্যাডজেক্টিভ। তো যাক সে কথা, এবার দেখো প্রথমে রয়েছে গুড। এই গুড কথাটিকে যদি আমরা বাক্যে ব্যবহার করি তাহলে আমরা এরকম করতে পারি যে হি ইজ এ গুড বয়। তোমরা আরো বিভিন্ন রকম ভাবে করতে পারো, তবে ছোট ছোট বাক্য এবং সঠিক বাক্য লিখলেই কিন্তু ভালো নম্বর পাওয়া যায়। এমনটা নয় যে তোমাকে কঠিন বাক্য তৈরি করতে হবে বা বড় বড় বাক্য তৈরি করতে হবে। তুমি যে বাক্যগুলো তৈরি করবে সেই বাক্যগুলোকে গ্রামাটিক্যালি সঠিক হতে হবে। এবারে পরের রয়েছে 6। এই 6 দিয়ে আমরা এরকম করতে পারি যে আই হ্যাভ 6 স্টোরি বুকস, মানে হি হ্যাজ 6 স্টোরি বুকস, তার 6টা গল্পের বই রয়েছে। আমি এটাও বলতে পারি আই হ্যাভ 6 স্টোরি বুকস বলতেই পারি, বা আরো 6 দিয়ে আমি আরো অনেকভাবে কিছু করতে পারি, অনেক সেন্টেন্সই করতে পারি।
তো আমি এখানে তোমাদের একটা করে দেখাচ্ছি, তোমরা তোমাদের মতো করে নেবে। এবার হচ্ছে বিউটিফুল। বিউটিফুল মানে সুন্দর, এটা দিয়ে প্রচুর বাক্য হয়ে যাবে। আমি একটা করে লিখেছি ছোট্ট করে, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, ফুলটি খুব সুন্দর। এবার হচ্ছে ফিউ। এই ফিউ মানে হলো খুবই কম, অর্থাৎ নাই বললেই চলে, এমন নেগেটিভ অর্থে আমরা ফিউ ব্যবহার করে থাকি। তো এখানে আমি সেন্টেন্সটা এরকম তৈরি করেছি, আই হ্যাভ রেড ফিউ স্টোরি বুকস, মানে আমি গল্পের বই খুব কম পড়েছি বা পড়িনি বললেই চলে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে ফিউ রয়েছে না, এই ফিউ মানে হলো একেবারে নেই বা খুবই কম অর্থে ব্যবহার হয়। এর আগে যদি এ থাকে তাহলে যদি হয় এ ফিউ, এ ফিউ মানে কিন্তু বোঝাবে অল্প হলেও একটু বেশি। আবার আরেকটা হয় দা ফিউ, তাহলে ফিউ, এ ফিউ এবং দা ফিউ এই তিন রকমের হয়। ফিউ মানে হলো তোমার একেবারে নেগেটিভ অর্থে বা নাই অর্থে বোঝাবে, এ ফিউ মানে অল্প হলেও কিছু আছে, আর দা ফিউ মানে অল্প যে, মানে অল্প যা কিছু আছে তার সবকটাকে যখন বোঝাবে তখন হবে দা ফিউ। তো এইগুলো জানতে গেলে তোমাদের আরো বিশেষ বিশেষ ভাবে আমার চ্যানেলে এই সমস্ত ভিডিও রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবারে দেখো রয়েছে পরের অ্যাক্টিভিটি, এখানে বলছে যে লেটস টক, চলো কথা বলি। এখানে দেখো একটা ছবি রয়েছে উপরে পেজে দিয়ে, এবার বলছে যে স্টাডি দ্য অ্যাবভ পিকচার, উপরের ছবিটাকে স্টাডি করো, মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, অ্যান্ড ডেসক্রাইব ইট টু দ্য ক্লাস, এবং এটা তোমার ক্লাসের বর্ণনা করো, মানে ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তোমার, মানে বন্ধু বান্ধবী যারা রয়েছে তাদের সঙ্গে এই ছবিতে কি দেখছো সেটা বলো। অবশ্যই ইংরেজিতে বলতে হবে যেহেতু এটা ইংরেজি ক্লাস। তো ছবিতে আমরা কি দেখছি, দেখো এখানে অনেকগুলো গাছ রয়েছে, মানে অ্যাকচুয়ালি এটা কিসের ছবি, এটা হলো একটা পার্কের ছবি। তাহলে প্রথমে আমরা বলবো যে দিস ইজ এ পিকচার অফ এ পার্ক, মানে এটা একটা পার্কের ছবি। দেখো একটা সেন্টেন্স হয়ে গেল। আর কি বলবো, যে দেয়ার আর সো মেনি গ্রিন ট্রিজ, অনেকগুলো সবুজ গাছপালা এখানে কিন্তু রয়েছে, তাই তো। তারপর দেখো আকাশে কিছু পাখি উড়ছে, তাহলে আমরা বলতে পারি যে সাম বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে কিছু পাখি উড়ছে। দেখো দুজন মহিলা বসে আছে চেয়ার, মানে বেঞ্চের উপরে, তো আমরা এটাকে এরকম বলতে পারি যে টু উইমেন আর সিটিং অন এ বেঞ্চ, কিছু বালক খেলছে, যেমন বয়েজ আর প্লেইং ফুটবল, বালকেরা ফুটবল খেলছে। তারপর দেখো এক দাদু এক নাতনিকে নিয়ে বেড়াতে এসেছে বা হাঁটছে, তো আমরা বলতে পারি যে গ্র্যান্ডফাদার ইজ ওয়াকিং উইথ হিজ গ্র্যান্ডডটার, এরকম ভাবে আমরা করতে পারি। তারপরে দেখো একটা কুকুর রয়েছে, যে উই ক্যান সি আ ডগ ইন দ্য পিকচার, ছবিতে আমরা একটা কুকুর দেখতে পাচ্ছি। তো এরকম ভাবে কিন্তু এই ছবি সম্পর্কে তোমরা বিভিন্ন বাক্য বলতে পারো তোমার ক্লাসকে। এবারে যাবো নেক্সট অ্যাক্টিভিটিতে। এই অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটি 5 এ বলছে যে টেক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেটস, ব্র্যাকেটে দেওয়া যে অল্টারনেটিভ রয়েছে বা বিকল্প রয়েছে সেখান থেকে সঠিকটাতে আমাদের টিক চিহ্ন দিতে হবে। তো প্রথমে দেখো রয়েছে কোয়েশ্চেন নাম্বার এ, হি, তারপরে বলছে ওয়াচেস, আর একটা রয়েছে ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং, মানে গতকাল সন্ধ্যাবেলায় সে ফিল্মটা দেখেছে। বলছে যে গতকাল সন্ধ্যাবেলা মানে আগের দিন সন্ধ্যাবেলা, তার মানে এটা পাস্ট টেন্সের কথা বলছে, তাই এখানে অবশ্যই আমাদের পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। আর দেখো পাস্ট টেন্স হলো ওয়াচড, মানে ভার্বের দ্বিতীয় রূপ, ওয়াচের সঙ্গে ইডি যোগ করা আছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। এবারে দেখো পরেরটাতে বলছে যে দ্য চাইল্ড ইজ, তারপরে বলছে রিডিং, আর একটা রিড এ স্টোরি বুক নাও, মানে বাচ্চাটি বা শিশুটি এই মুহূর্তে একটি গল্পের বই পড়ছে, মানে এই মুহূর্তে পড়ছে মানে বর্তমানে ঘটছে এমন যদি কোনো ঘটনা হয় তাহলে সেটাকে আমরা বলে থাকি বাংলায় ঘটমান বর্তমান, আর ইংরেজিতে সেটাকে বলে থাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর সেই টেন্সের গঠন অনুযায়ী এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইজ রিডিং, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসে, তারপরে অ্যামিজার বসে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসে, তারপরে বাদ বাকি বসে, এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এবারে কোশ্চেন নাম্বার সি, মাই ফাদার, তারপরে বলছে ইজ গোয়িং, তারপরে ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক, মানে আমার বাবা গত সপ্তাহে কলকাতায় গিয়েছিল। দেখো এটা ওই কোশ্চেন নাম্বার এর মতোই, গত সপ্তাহে কলকাতায় গিয়েছিল মানে অতীতে হয়ে গিয়েছে, তাই এটা অবশ্যই পাস্ট টেন্স হবে, তাই এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়েন্ট। এবারে কোশ্চেন নাম্বার ডি, দ্য বয়েজ, বালকেরা, তারপরে শূন্যস্থানে মানে ব্র্যাকেটের মধ্যে দুটো বিকল্প আছে, প্রথমে বলছে আর প্লেইং, আর তারপরে বলছে প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড নাও। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আর প্লেইং। কেন হবে, কারণ দেখো যে বালকেরা মানে এখন খেলছে, মানে বর্তমানে ঘটছে, বর্তমানে কোনো কিছু ঘটলে সেটা হয়ে যায় ঘটমান বর্তমান, বা ইংরেজিতে যেটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আর প্লেইং। তাহলে আজকে বা এই ভিডিওতে আমি অ্যাক্টিভিটি 1 থেকে 5 নিয়ে আলোচনা করলাম, বাকিটা আসছে পরের ভিডিওতে। তাহলে এটুকু ছিল
এই ভিডিওর আলোচনা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে আবারও ফিরে আসছি অন্য ভিডিওতে। বাই।